নমস্কার, আমি সঞ্চিতা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের ব্লগে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে বিকাল 5টা। তো এখন আমরা এসেছি আমাদের পাশের গ্রাম ইন্দাসের মেলা দেখতে। এই মেলার নাম হচ্ছে শ্রী শ্রী বাঁকুড়া রায়ের কুর্চি মেলা। তো আমরা এখন মেলার মধ্যে দিয়ে চলে যাচ্ছি। তো যাওয়ার সময় দেখছি রাস্তার পাশে এরকম উলের সোয়েটার, জ্যাকেট, ব্ল্যাঙ্কেট এসব বিক্রি হচ্ছে। এই কিউট কিউট সোয়েটারগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছিল, এবং কি পাশের এই সোয়েটারগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছিল। আর ব্ল্যাঙ্কেটগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল, আর প্রচুর রকম ভ্যারাইটিস ছিল। তো এই হচ্ছে ইন্দাস মেলার গেট। এর ভেতরেই মেলাটা বসেছে। আশেপাশে অনেক দোকানদানি বসেছে, প্রচুর বড় মেলা। তো তোমরা দেখতে থাকো। এখন এসে গেছি আমি মেলার মাঠে, আর সামনেই হচ্ছে স্টেজ, ওটা তোমাদের দেখাবো। তার আগে আমরা চলে যাচ্ছি সামনে এই ঝাঁ চকচকে দোকানটার দিকে। মেয়েরা একটু সাজতে ভালোবাসে, তো মেয়েদের চোখটা সবসময় এই সব দোকানের প্রতি আটকে যায়। কেন জানি না, এই দোকানগুলো এত ভালো লাগে, মনে হয় কাশ যদি সব জিনিসগুলো আমার কাছে থাকতো। আমাদের কাছে এত জিনিস থাকে যে ছোট্ট করে একটা দোকান দেওয়া যাবে, তারপরেও আমরা জিনিস দেখবো এবং জিনিস কিনবো। হাজারও থাক তবু নিতে হবে, যেখানেই যায় না কেন সেখানে তো নিতেই হবে। অনেকক্ষণ থেকে আমরা এখানটার মধ্যেই ঘুরছি। ওকে বললাম চল একটু স্টেজটার দিকে যাই, স্টেজটায় কি দেখবো না, স্টেজটার কাছে কি যাবো না, কয়েকটা ফটো তুলে আনি। তারপর আমরা স্টেজটার দিক দিয়ে অগ্রসর হলাম। আমি আর বিদিশা হাত ধরাধরি করে ঘুরছিলাম যেন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তারপরে ওই রকম একটা ভাব নিয়ে আমরা এখন চলে এসেছি ইন দ্য স্টেজের দিকে। স্টেজটা খুব সুন্দর সাজিয়েছিল। এটা তোমাদেরকে আমি দিনের বেলায় দেখাচ্ছি, দেখো এখনও কিন্তু স্টেজটা খুব সুন্দর লাগছে। রাত্রে লাইটের আলোতে স্টেজটা এর থেকে আরও বেশি সুন্দর লাগে। স্টেজের মধ্যে এরকম মূর্তি বসানো ছিল, তারপরে ওই স্পঞ্জ টাইপের কাগজগুলো হয় না, ওই কাগজগুলো দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করা ছিল। আমরা যখন মেলাতে ঢুকেছি তখন মেলাটা পুরোটাই ফাঁকা বললেই চলে। স্টেজের বাঁ দিকটা দিয়ে ওই নাগরদোলনা, তারপরে মিকি মাউস, ব্রেক ড্যান্স, ট্রেন এসবগুলো বসেছিল, আর ডান দিকটা দিয়ে এনারা বসেছিলেন। এক কথায় বলতে গেলে স্টেজের ডান দিকে আমরা এক টুকরো হস্তশিল্পের মেলা দেখতে পেয়েছি, যেখানে তোমরা অনেক রকম জিনিস দেখতে পাচ্ছ। প্লাস ওনারা তোমাদেরকে সামনাসামনি তোমরা যদি কোনো কিছু বানাতে চাও সেটা বানিয়ে দেবে। এই যে বাচ্চাটা আছে, ওর সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওর হাসিটা খুব মিষ্টি, ও খুব কিউট একটা বাচ্চা। ওই বাচ্চাটা এতটাই কিউট, এখন থেকে মানে এই ছোট বয়স থেকে ওর পরিবারকে হেল্প করছে। ওর কাছে আমরা অনেকগুলো জিনিসের দাম জিজ্ঞাসা করলাম। ও কখনো ঠিক বলছে, কখনো তালগোল বাঁকিয়ে ফেলছে, কখনো বাড়ির লোককে জিজ্ঞাসা করে বলছে। এই জিনিসটা আমাদের খুব মজার লেগেছে। তারপর আমরা আসি এই জুতোর দোকানটায়। বিদিশা জুতোর দোকানটা দেখে এত লাফিয়েছে যে ওর জুতো একটা নিতেই হবে। অনেক বাছাবাছির পর ওর একটা জুতো পছন্দ হয়েছে, ও এখন সেটাকে নিয়ে টানা হিজড়া করছে ওর পায়ে হচ্ছে কিনা, মানাচ্ছে কিনা। এটা হচ্ছে আর একটা গেট, যে গেটটা থেকে তোমরা সোজাসুজি একদম স্টেজটা দেখতে পাচ্ছ। আর এই পাশটাতে বসেছে সমস্ত রকমের ওই কি বলবো ওটাকে, লোহা ইস্পাত এইসবের দোকানগুলো আর কি, যে কাঠের গাড়ি, খুন্তি, হাতা এই দিকটাতে পাবে অ্যাভেলেবেল। মানে একদিকে এক রোয়েতে এইরকমভাবে দোকানগুলো বসেছে, তো আরোই ভালো দেখতে লাগছে। মানে যেখানে মিষ্টির দোকান বসেছে মিষ্টির দোকান, যেখানে পাপড়ি চাটের দোকান পাপড়ি চাটের দোকান, যেদিকটায় ফুচকা বসেছে ফুচকা, এইরকমভাবে আর কি বসেছে। তো জিনিসগুলো মানে দোকানগুলো চিনে নিতে এবং জিনিস কিনতেও কিন্তু এতে আমাদের অনেক সুবিধা হচ্ছিল। আমি এক পালটা ঘুরে আসার পর দেখি বিদিশার জুতো এখনও নেওয়া হয়নি। ওই জুতোটা নিল, কিন্তু সেই জল খেলো, কিন্তু জল ঘোলা করে খেলো। এরকম হলো আর কি ব্যাপারটা। এই জুতোটাই নেবে, কিন্তু সেই নানান রকমভাবে এটা হবে না, ওটা হবে না, এটা দেখাও ওটা দেখাও, যেটা হয় আর কি। আমার একটা জুতো পছন্দ হয়েছিল, আমি দেখতে চাইলাম, তো আমার এই জুতোটা পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিল আমার। আমি এটা নেব বলে ঠিক করলাম, বাট শেষ পর্যন্ত আর নিলাম না। তারপর মেলা ঘুরতে ঘুরতে একটা জিনিস আমার চোখের মধ্যে এলো, যেটা হচ্ছে এইটা 100% লাভ লাভ লাভ, কিন্তু আমার কাছে পয়সা নাই লেবার। এই দেখো যেটা হাই দিচ্ছে, এটা হচ্ছে তন্ময়, পাশেরটা বিদিশা, আর এই পাশেরটা হচ্ছে তাপস। অনেকক্ষণ ধরে পাপড়ি চাটের দোকানটা ডাকছিল বটে, স্পেশাল পাপড়ি চাট স্পেশাল পাপড়ি চাট। গেলাম, একটু ক্যামেরাও করলাম। পাশে দেখলাম আবার বসেছে আরতি স্পেশাল পাঁশকুড়া চপ, এদিকে বসেছে তোমার হচ্ছে বাদাম, 12 ভাজা, গজাকাটি এসবের দোকান। এদের সঙ্গে তখন থেকে শুধু ঘুরেই যাচ্ছি, কিছু খাওয়াই আর না। একবার 15 টাকার হরেক মাল, একবার 7 টাকা, একবার 10 টাকা, এইসবই করছে। আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস দেখেছি, অনেকক্ষণ আগে আমি এই জিনিসটা দেখেছি, আর আমার দেখেই মনে হয়েছে এটা আমি করব। তো অ্যাট লাস্ট আমি এটা এখন করতে বসলাম।
এটার জন্য কিন্তু ছোটবেলায় আমি অনেক বকা এবং অনেক মারধর খেয়েছি, তারপরেও কান্না করে করেছি। যতবার যেখানে পুজো গাজন হোক বা মেলা হোক যাই, এটা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আজকে আবারও অনেক বছর পর আমার ইচ্ছা হলো এটা করার, দেন আমি এটা করেও নিলাম। কাকু যখন এটা আমার হাতে লাগিয়ে দিচ্ছিল, আমার মনে পড়ে গেল ছোটবেলার কথা। তখন এটা করার জন্য কত বকা কত মার খেয়েছি, তাও কান্নাকাটি করে এটা করেছি। মানে মেলাতে যাই বা পুজোতে যাই, এটা হাতে লাগাতেই হবে, না লাগালেই কান্না। আর যদি মা বাবা না লাগিয়ে দিয়েছে তো তারপরে নিজেরা লুকিয়ে করেছি, তার জন্য বাড়িতে গিয়ে মারও খেয়েছি, কিন্তু তবু এটা করতে ছাড়িনি। অনেক দিন পর বললে ভুল হবে, অনেক বছর পর আমি এটা করলাম, যেন এক টুকরো ছোটবেলাটা আমি আবারও ফিরে পেলাম। আমার হাতটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে তো। এখন আমরা চলে এসেছি স্টেজের বাম দিকটায়, যেখানে পাপড়ি চাটের দোকান বসেছে, ওদিকে ড্র্যাগন টেন বসেছে, মিকি মাউস বসেছে, প্লাস এইদিকে শরবতও বিক্রি হচ্ছে, বুড়ির চুলও বিক্রি হচ্ছে। এই দেখো আমরা এখন চলে এসেছি রাজেশ কাকুর স্পেশাল পাপড়ি চাটের দোকানে। আমি ভিডিও করছি বলে কাকু আমাকে মার দেখাচ্ছে। আচ্ছা এটা কি বলো তো, এটা দেখে কি কোনো কথা মনে পড়ছে? ছোটবেলাকার স্মৃতি মাথায় আসছে? মনে করে একটু দেখো তো। সাইকেলে করে এরকম একটা গাড়ি নিয়ে কোনো কাকু আসতো পাড়ার মধ্যে দিয়ে, এক গাদা বাচ্চা সেই সাইকেলটাকে জড়ো করে এই কাজটাই দেখতো খুব মনোযোগ সহকারে। তারপর ছুটতে গিয়ে বাড়িতে মায়ের কাছে হোক, বাবার কাছে হোক বা ঠাকুমা দাদুর কাছে হোক, 1 টাকা 2 টাকা নিয়ে এসে, আর কাকু সেই টাকাটা নিয়ে সেই টাকার পরিমাপ অনুযায়ী যে আর যেমন টাকা দিয়েছে তাকে তেমন হাতে তুলে দিত। তখন চিনিটা এতটা কালারফুল হতো না, জাস্ট সাদা চিনির বানানো হতো, আর জিনিসটা একটু সাদা হতো। কখনো যদি আমরা হাতেতে গোলাপি পেয়ে যেতাম, তাহলে তো আমাদের মন একদম নেচে উৎফুল্লে আনন্দে গদগদ হয়ে যেত। আর সেটাকে হাতে করে নিয়ে দিয়ে ছুট, তারপর একটা কোনায় গিয়ে চুপ করে বসে হোক বা বন্ধুদের সঙ্গে মিলে মিশে খাওয়া হোক, কম্পিটিশন হতো কে কতটা মুখে ভরছিস, মুখের মধ্যে দিলে কি এটা নরম হয়ে যাচ্ছে, জল হয়ে যাচ্ছে, এ তোরটাও হচ্ছে আমারটাও হচ্ছে। এই জিনিসগুলো বড্ড মিস করি। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমাদের একটু খিদে পেয়েছে, তো আমরা এখন রাজেশ কাকুর স্পেশাল পাপড়ি চাট খেয়ে নেবো। প্রধান শিক্ষক মহাশয়, যিনি আমাদের সামনে কিছুক্ষণ আগে খুব প্রাঞ্জল ভাষায় খুব পরিষ্কারভাবে সাধারণ ঘটনাগুলিকে উপস্থাপন করেছেন। উনি বিজ্ঞানের শিক্ষক। তাপসকে খাবি নি ক্যামেরা করছি বলে? হ্যাঁ দিদিসা খাওয়াটা দেখা, নইলে কিন্তু মরো না। তন্ময় দেখিয়ে দিয়েছে সবার আগে কেমন খেতে বল। তাপস এখনো তুই মুখে তুলতে পারলি না। উদাহরণ দিয়ে নে খা, আমি ক্যামেরা ঘোরাবো না, আমি কিন্তু ক্যামেরা ঘোরাবো না। এই তো হবে, হচ্ছে ঢুকা। তাপস হচ্ছে আমাদের সুরসুরে শয়তান। ওকে এত চাটন চেটেছে মেলাতে, বিদিশাতে আর তন্ময়তে এত চাটন চেটেছে, মানে কি বলবো, ওকে যাচ্ছা তাই করেছে। ওকে বলেছে আমরা, এই তন্ময় আর বিদিশা এই দুটিতে এত বদমাস, ওরা প্রথমে নিজেরা বলেছে আমরা বেলুন ফাটাবো, ঠিক আছে, নিজেরা নিজেদের মতো করে বেলুন ফাটিয়েছে। বেলুন ফাটানোর পর তন্ময় তাপসকে বলছে দে তুই পয়সা দে। বলছে কেন, আমি দেবো কেন? বলছে তুই তো বললি খেলতে, তাই জন্য তো পয়সাটা চাইলাম। বেচারার কাছ থেকে পয়সা নিল, তারপরে ছাড়লো। আর এদের বেলুন ফাটানো, তন্ময় তো একটাও ফাটাতে পারেনি, বেকার দুটো গুলিকে লস করলো। বিদিশা তার মধ্যে একটা হলেও পেরেছিল ফাটাতে, তারপর কি পেলো সেটা দেখো।
তাপসের মুখটা এরকম হয়ে গেছে। এ তাপস, তাপস মুখটা এমনি হয়ে গেছে কেন? মুখটা এমনি কেন হয়ে গেছে তো? তাপসের কাছ থেকে পয়সা নেওয়ার কারণে তাপসের মুখটা ছোট্ট হয়ে গেছে। দেখো বেলুন ফাটিয়ে কি পেয়েছে এরা। এই তাপস, তন্ময় আর বিদিশা তিনজনই বেলুন ফাটিয়েছে। তিনজনের মধ্যে কেউ কি আমরা এইগুলো পেয়েছি নাকি রে? নে ধর চ, বাকিগুলো আমার খেয়ে নে, খেয়ে নে। দেখা যাক ম্যাডামের ভাগ্য পরীক্ষা হচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখি রে ভাই একটু সরে যায় তো। দেখি আস্তে আস্তে কি আসছে। চকলেট বললাম তো, চকলেট চকলেট আমি খুলছি। যাও আমাদের আরেকটা দাদার পরিচালনা দেখি। সুন্দর জিনিস একটা দেখেছে কি একটা ডিবা পড়ে পাটি দিয়েছি। এ ভালো করে দেখা, এ তাপস ভালো করে দেখা, এ তাপস ভালো করে দেখা। দেখলাম আমার পড়ে আমি নুন রাখবো, এটা লবণ দেখো, এটা পড়েছে। হ্যাঁ ভালো করি। আমাদের আগে বিদিশার তন্ময় কেটেছিল, তো ওদের শ্যাম্পু আর গাটার পড়েছিল। বিদিশারটা না হয় মানা গেল যে গাটারটা দিয়েও কি কাজ। তন্ময়কে যখন জিজ্ঞাসা করলাম কি রে তুই গাটারটা নিয়ে কি করবি, মাকে দিবি নাকি, বলো না বইয়ের জন্য জমাচ্ছি। বাহ ভালো কথা। আর শ্যাম্পুটা গাড়ি দেবো রে ভাই, গাড়িটা কি জন্য কিনেছি, তাও ভালো। তো এখন আমরা এসেছি এই মিষ্টির রোটার দিকে। এখানে নানান রকমের মিষ্টি আছে, জিলিপি, গজা, লবঙ্গলতিকা, তারপরে তোমার কালো জাম, ল্যাংচা, আরও অনেক কিছু। এই দিকটায় ভেজিটেবিল চপ আছে, নানান রকম আরও চটপটা খাবার আছে। মিষ্টিতে আমাদের অতটা এনার্জিও নেই আর মাথা ব্যথাও নেই, তো মিষ্টির দোকানে থাক। আমরা মিষ্টির দোকানটা ক্রস করে চলে গেলাম মিষ্টির দোকানের সোজা একটা ব্যাগের দোকান বসেছে সেই দিকে। অনেকক্ষণ থেকে ব্যাগগুলো আমাদের নজর কাটছিল। তো ব্যাগের দোকানের পাশে আর একটা দোকান ছিল যেখানে অনেক রকমের কুর্তি, শাড়ি, সায়া এসব ছিল, সোয়েটার ছিল, স্টোল ছিল, হ্যান্ডমেড জুয়েলারি ছিল। তো ও দোকানটার দিকে আমরা গেলাম। এই সোয়েটারটার প্রাইস তো ঠিকঠাক মনে পড়ছে না, কিন্তু সোয়েটারটা অনেক সফট ছিল। সোয়েটারের পাশেই ছিল ব্যাগের দোকান। এখানে হিউজ কালেকশন ছিল এবং রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। যেমন এই দিকের ব্যাগগুলো 250 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। যতগুলো ব্যাগ দেখতে পাচ্ছ ঝুলছে সেই সবগুলোই কিন্তু 250 টাকার মধ্যে দিয়ে দিচ্ছিল। ভেতরেরগুলো হয়তো একটু 2-10 টাকা বেশি দাম ছিল। এই দোকানটা আর ব্যাগের দোকানটা পাশাপাশি ছিল। দুটো দোকানের জিনিস কিন্তু খুবই ভালো ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে বুদ্ধদেবের এবং রবীন্দ্রনাথের অনেক ধরনের মূর্তি আঁকা আছে, তার সঙ্গে গণেশ ঠাকুরেরও মূর্তি আছে। হ্যান্ডমেড অনেক রকম ওই বাঁশের তৈরি জিনিস আছে। দেখো এখানে যেমন আছে তোমার হচ্ছে দুটো ফ্লাওয়ার ভাস আছে, এখানে আছে তোমার এটা কি বলে জুয়েলারি বক্স এবং রবীন্দ্রনাথের ছবি দেওয়া ওটা কি বলে হ্যান্ড পার্টস, এই সমস্ত কিছুটাই আছে। আর এই কালেকশনগুলো সত্যিই খুব ভালো ছিল এবং জিনিসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে ভালোই ছিল। দেন অনেক রকমের শাড়ি ছিল, অনেক ধরনের হ্যান্ডমেড কুর্তি, মানে হ্যান্ডমেড না হ্যান্ড ডিজাইনের কুর্তি ছিল আর কি, মানে অনেক কুর্তির উপরে ফেব্রিকের কাজ হয় না, সেই রকম কুর্তি ছিল নিজের কাজ করা। দোকানটার নাম তোমাদের দেখিয়ে দিলাম। দোকানটার মধ্যে এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ, টেরাকোটা প্রিন্ট, শান্তিনিকেতন প্রিন্ট, হ্যাঁ এইসব যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ এই জুয়েলারিগুলো দিদি নিজে বানায়। এছাড়াও কানের বোর্ডের পাশে দেখো মাদুর কাঠির ওপরে রবীন্দ্রনাথের মুখ আঁকা আছে। এখানে হ্যান্ডমেড জুয়েলারি আছে যেগুলো দিদি নিজে বানায়। টেরাকোটার জুয়েলারিও ছিল, মেটেলের জুয়েলারি ছিল, হ্যান্ডমেড ঝুমকা ছিল, প্লাস হচ্ছে তোমার ফ্লাওয়ার ভাস, তারপরে এই ধরনের মেটেলের ব্রেসলেট, এই সমস্ত কিছুই কিন্তু এই দিদির দোকানে অ্যাভেলেবেল ছিল এবং রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তো এখান থেকে আমরা মেটেলের ওই নোজ পিনগুলো হয় না, নোজ পিনগুলো নিয়ে নিচ্ছিলাম। দুটো নিলাম, দুটোই বিদিশা নিল, আমি এগুলো পড়ি না বলে আমি এগুলো নিয়ে নিই। দিদি স্যার অনেক পছন্দ হয়েছিল, তো এখান থেকে আমি দুটো চুজ করে ওর জন্য দিয়ে দিলাম, ওই দুটোই নিল। এইসব নেওয়ার সময় দিদি আমাদেরকে বলছিল যে যদি আমরা অর্ডার দিই ওনার কাছে আমাদের পছন্দ মতো শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, ব্যাগ এসব বানিয়ে দিতে পারেন উনি। হ্যাঁ, তো যদি চাই তো দিদির কাছে অর্ডার দিতে পারি, এমনকি লেহেঙ্গা, গ্রাউন্ড সেই সব কিছুও উনি বানিয়ে দেন, এটাও আমাদেরকে বলছিলেন।
তো আমি এই শাড়িগুলো একটু দেখছিলাম, শাড়িগুলোর কালেকশনগুলো ভালো ছিল আর কালারগুলোও কিন্তু সুন্দর ছিল। দোকানের প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, পার্সোনালি আমার নিজের খুব ভালো লেগেছে। তো আমি এখান থেকে সেভাবে কিছু নিইনি, তবে আমার এই শাড়িটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। আমি তো সেইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, তাই নিতে পারিনি। এই হারটাকে নিয়ে আমি একটু দেখছিলাম, কারণ এই হারটা আমার একটু পছন্দ হয়েছিল। তো আমি তাপসকে বললাম যে কি রে, এটা আমাকে ভালো লাগছে? ও বললো কি না ভালো লাগছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে যেন নিলে ভালো হতো, দেখতে তো ভালোই লাগছিল, তো নিলাম না। তারপর আমরা দোকানটা থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা বোর্ড আমাদের চোখে পড়লো, সেই বোর্ডটা একটু তোমাদেরও দেখিয়ে দিই। দেখো দিদি ওই বোর্ডের মধ্যে নিজে হাতে লিখে রেখেছে যে নিজের পছন্দ মতো শাড়ি, পাঞ্জাবি, কুর্তি এসব কিছু অর্ডার দিয়ে তৈরি করানো হয়। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ লেখাটা, আশা করি। যদি দেখতে অসুবিধা হয় তো একটু পজ করে দেখে নিও। এখানে দিদির যোগাযোগ নাম্বারটাও দেওয়া আছে, তো তোমরা চাইলে দিদির সঙ্গে যোগাযোগ করে এগুলো অর্ডার দেওয়াতে পারো। দিদি খুব ছোট্ট করে নিজের দোকানটা প্রচার করছে, এটা দেখে বেশ ভালো লাগলো। অনেক মেয়ে এই দিদির থেকে ইন্সপায়ার হয়ে কিছু করতে পারবে, কারণ মেয়েরা যাই করুক না কেন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বাবলম্বী হওয়াটা খুব দরকার বলে আমি মনে করি। আর এখানে সফট টয়ের দোকান বসেছিল, এই কিউট কিউট সফট টয়গুলো আমার খুব পছন্দ হয়েছিল। আর এই কিউট কিউট সফট টয়গুলোর দাম ছিল মাত্র 20 টাকা। এখান থেকে আমি 2 পিস নিয়েছিলাম। দেন একটু আংটিগুলো দেখে নিলাম। আমার বড় মা আংটি পরতে খুব ভালোবাসতো। আমার বড় মা এখন আর নেই, কিন্তু আমি মেলা বা গাজন যেখানেই যেতাম বড় মাকে জিজ্ঞাসা করতাম, বড় মা তুমি কি নেবে বলো? বড় মা আমাকে বলতো কি যে আমাকে একটা গলার চেন এনে দিস, না হলে আমাকে একটা আংটি এনে দিস। তারপরে দেখলাম রাস্তার মধ্যে এই তালাই পেতে ছোট্ট ছোট্ট পাখিগুলো বিক্রি হচ্ছিল। পাখিগুলোর দাম ছিল মাত্র 20 টাকা করে, 20 থেকে 30-এর মধ্যে এক একটা করে পিস ছিল। আর এই পাখিগুলোকে দেখে আমার একটা গানই মাথার মধ্যে আসছিল, আমার মনের চড়ুই পাখি তোমার ডালে বসে কিচিরে মিচিরে করে নিজের দোষে। গান করে গলাটা একটুখানি শুকিয়ে গেছে, গলাটা ভিজিয়ে নেওয়ার জন্য চলে এলাম লস্যির দোকানে। এই দাদা লস্যি বানাচ্ছিল, আমাকে খাওয়াবে না, আমি ছাড়বো না। ঠান্ডা দিনে লস্যি খেতে হবে না, আর আমি ছাড়বো না, না তুই আমাকে খাওয়াতো, আমি লস্যিই খাবো। তন্ময়ের কাছে জোর করে আমি লস্যিটা খেয়েছি। সবাইকেই জিজ্ঞাসা করা হয়েছিল কি রে তোরা খাবি? সবাই নিজের নিজের মতো করে বলে দিল না, ঠান্ডায় লস্যি খাবো না। তারপর আমি যখন নিলাম আমার কাছ থেকে কারা ছেলে লেগে গেলো 3জন মিলে, আমাকে নিয়ে 4জন। আর এনাকে দেখো, ইনি তো ক্যামেরা দেখলেই পোজ তুলে রেডি, ক্যামেরাটা শুধু ওর দিকে ঘোরানো। বিদিশা পোজ দিয়ে একদম রেডি। ও হচ্ছে বিউটি কুইন, পোজ কুইন, রিলস কুইন, তারপরে কি বলে ওটাকে, পিকচার কুইন। ওর সব কিছুই, মানে ক্যামেরা ওর সামনে ধরো তো ভিডিও বানাতে রেডি হয়ে যাবে, ফটো তুলতে রেডি হয়ে যাবে, পোজ দিতে রেডি হয়ে যাবে। ওদেরকে বলতেও পারছি না যে না রে নিস না, আমি একাই খাবো, কিন্তু না, খাবো না বলে আমারটাকেও নিয়ে নিল, নিয়ে সাপটে দিল 3জন মিলে। কোনো কথা হয়? আমি তো আগেই জিজ্ঞাসা করলাম তোরা খাবি, তখন কেন তাহলে ঢং করে বলি না খাবো না। যে দিকটায় দেখলে যে ওই হস্তশিল্পের এক টুকরো অংশ বসেছে, তার সামনেটাতেই বসেছিল এইসব দোকানগুলো, মোগলাই, চাউমিন, ভেলপুরি। এই দোকানগুলো এক সাইডে বসানো ছিল, মানে এই যে স্টলগুলো হয় খাবারের, যে স্টলগুলো বিভিন্ন দিকে বসানো ছিল। মানে একদিকে মোগলাই চাউমিনের দোকান, একদিকে ভেলপুরির দোকান, একদিকে বাদাম 12 ভাজার দোকান, একদিকে তোমার ফুচকার দোকান। মেলাটার মধ্যে বেশ একটা গোছানো ব্যাপার আছে, ওই জবরদস্তি নয় আর কি, জগা খিচুড়ি নয়। প্রদর্শনীও ছিল, বাট আমরা যখন গিয়েছিলাম তখন প্রদর্শনীটা খুলেনি বলে আমরা দেখতে পাইনি। তারপর আমরা ঘুরতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কখন প্রদর্শনী খুলেছে সেটা পর্যন্ত আমরা দেখতে যেতে পারিনি। এই হচ্ছে ভেলপুরির দোকান। এই দোকানটা প্রত্যেক বছর এই জায়গাতেই বসে। আমি যত বছর ইন্দাসে মেলা দেখছি আর যত বছর এই দোকানটা বসছে ঠিক এই জায়গাতেই বসছে। এই জায়গাটায় বসে আমার একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো, দিন তার সাথে একটু কথা বললাম। 2 ঘন্টার ঘোরা কি আর এই ছোট্ট ভিডিওতে ক্যাপচার করা যায়? তাও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। কয়েক ঘন্টা বেশ হাসি মজা আনন্দ করেই কেটে গেল। এবারে সবাই নিজের বাড়ির দিকে রওনা হব। তো যে যার মতো করে বাড়ি চলে যাব। তার আগে এই কফির দোকান থেকে 1 কাপ করে কফি খেয়ে মেলা থেকে বেরিয়ে গেলাম।
তোমাদের সঙ্গেও বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। টাটা, বাই বাই।